হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু ডাব্লিউবি এডুকেশন। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 6-এর যে জিওগ্রাফি টেক্সট বইটা আছে তার চ্যাপ্টার 4 পৃথিবীর আবর্তন, এটা আমরা পুরোটা পড়ে বুঝবো। তারপরে কয়েকটা আমি তোমাদের টাস্ক দেবো, সেগুলো যদি তোমরা লিখতে পারো তাহলে বুঝে যাবে তোমাদের এই চ্যাপ্টারটা সম্বন্ধে যে ধারণা আছে সেটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। তো চলো ভিডিওটা আমরা শুরু করে দিই। তুমি যখন এই বইটা পড়ছো ভাবছো তুমি এক জায়গায় স্থির হয়ে বসে আছো, কিন্তু জানো কি তোমার পায়ের নিচে পৃথিবীটা লাট্টুর মতো প্রচণ্ড জোরে ঘুরপাক খাচ্ছে নিজের অক্ষের চারিদিকে। আর পৃথিবীর সাথে তুমিও ঘুরেই চলেছ মহাশূন্যে। আশেপাশের ঘর বাড়ি রাস্তা মাঠ ধান ক্ষেত সবই ঘুরছে তোমার সাথে। ট্রেনটা ভোঁ দিয়ে ছেড়ে দিল। রিনা জানালা দিয়ে বাইরেটা দেখছে। কত কিছুই না দেখা যাচ্ছে, গাছ বাড়ি ইলেকট্রিক পোস্ট সবই ছুটে চলেছে ট্রেনের বিপরীত দিকে। রিনার মতো তুমি কি কখনো ভেবেছো এরকম কেন মনে হয়? বাইরের গাছ বাড়িগুলো কি সত্যিই উল্টো দিকে ছুটছে? আসলে ট্রেনটা সামনের দিকে চলে, তাই তোমার এরকম মনে হয়। প্রত্যেক দিন সূর্যকে আমরা পূর্ব দিকে উঠতে দেখি। সারাদিন আকাশ পরিক্রমা করে শেষে বিকেলবেলা পশ্চিম দিকে সূর্য অস্ত যায়। আসলে সূর্যের সামনে পৃথিবীর নিজের অক্ষের চারিদিকে পশ্চিম থেকে পূর্বে পাক খায়, তাই সূর্যকে উল্টো দিকে সরে যেতে দেখা যায়। সূর্যের এই রকম চলাচলকে সূর্যের দৈনিক আপাত গতি বলে। তাহলে সূর্যের দৈনিক আপাত গতি কাকে বলে? না, সূর্যের সামনে পৃথিবী নিজের অক্ষের চারিদিকে পশ্চিম থেকে পূর্বে পাক খায়, ঠিক আছে? তা সূর্যের এই পশ্চিম থেকে পূর্বে চলাচলকেই বলা হয় সূর্যের দৈনিক আপাত গতি। এবার এখানে দেখো, তোমার মতোই আগেকার মানুষ মনে করতো পৃথিবীটা এক জায়গায় স্থির হয়ে আছে। আকাশে সূর্য চাঁদ বা অন্য জ্যোতিষ্কের সরে যাওয়া দেখে মানুষ ভাবতো পৃথিবীর চারিদিকে এরা ঘুরছে। পোল্যান্ডের জ্যোতির্বিজ্ঞানী নিকোলাস কোপার্নিকাস 1473 থেকে 1543 খ্রিস্টাব্দে প্রমাণ করেন পৃথিবী নয় সূর্যই সৌরজগতের কেন্দ্রে আছে, আর পৃথিবী নিজের অক্ষের চারিদিকে ঘুরতে ঘুরতে সূর্যের চারিদিকে পরিক্রম করছে। তাহলে পোল্যান্ডের জ্যোতির্বিজ্ঞানী নিকোলাস কোপার্নিকাস কি প্রমাণ করেছে? সূর্য সৌরজগতের কেন্দ্রে আছে আর পৃথিবী সূর্যের চারিদিকে পরিক্রম করছে। এবার এখানে দেখো, টেবিলের ওপর একটা বল বা লাট্টু ঘুরিয়ে দিলে কীরকম দেখাবে? মনে হবে মাঝখান দিয়ে একটা অদৃশ্য রেখা, যেটাকে আমরা বলবো অক্ষ আছে, যাকে ঘিরে বলটা বা লাট্টুটা ঘুরপাক খাচ্ছে। পৃথিবীও এইভাবে নিজ অক্ষের চারিদিকে ঘুরছে। তাহলে একটা টেবিলের ওপর একটা লাট্টু যখন আমরা ঘোরাবো তখন যেভাবে ঘুরবে সেইভাবেই পৃথিবী নিজের অক্ষের চারিদিকে ঘুরছে, ঠিক আছে? পৃথিবীর কক্ষতলের সঙ্গে 66.5 ডিগ্রি কোণ করে হেলে অক্ষের চারিদিকে পশ্চিম থেকে পূর্ব দিকে অবিরামভাবে পাক খাচ্ছে। এটাই পৃথিবীর আবর্তন গতি। তাহলে পৃথিবী কক্ষতলের সঙ্গে 66.5 ডিগ্রি কোণ করে হেলে অক্ষের চারিদিকে পশ্চিম থেকে পূর্ব দিকে অবিরামভাবে পাক খাচ্ছে, ঠিক আছে? এটাই হচ্ছে পৃথিবীর আবর্তন গতি। একটা পাক শেষ করতে পৃথিবীর সময় লাগে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। পৃথিবীর পরিধি প্রায় 40,000 কিলোমিটার। এই পরিমাণ পথ পৃথিবী পাড়ি দেয় 24 ঘন্টায়। তাহলে 1 ঘন্টায় পৃথিবী কতটা পথ পেরোয় হিসাব করে ফেলো। তাহলে আমরা কি করে হিসাব করব? যে না, 40,000কে আমরা 24 দিয়ে ডিভাইড করলেই বেরিয়ে যাবে যে 1 ঘন্টায় পৃথিবী কতটা পথ পেরোচ্ছে। এবার দেখো, তোমাদের মধ্যে সবচেয়ে বেশি জোরে কে দৌড়তে পারে? এ বি ও সি তিনটে বিন্দু থেকে বৃত্তরেখাগুলো ধরে তিনজনকে দৌড় শেষ করতে হবে একই সময়ের মধ্যে। বলো তো কাকে সবচেয়ে বেশি জোরে দৌড়তে হবে আর কাকে কম? তাহলে এখানে দেখো, এখানে সিকে সব থেকে বেশি জোরে দৌড়তে হবে, কারণ সি এর রাস্তাটা সব থেকে বেশি, আর সব থেকে কম কাকে দৌড়তে হবে? না, একে। পৃথিবীর অক্ষরেখাগুলো নিরক্ষরেখা থেকে ক্রমশ মেরুর দিকে দৈর্ঘ্যে ছোট হতে থাকে, তাই পৃথিবীকেও একটা পাক শেষ করতে হলে নিরক্ষরেখার কাছে সবচেয়ে বেশি জোরে ঘুরতে হয়, আর যত মেরুর দিকে যাওয়া যায় তত আবর্তনের বেগ কমতে থাকে। তাহলে পৃথিবীর আবর্তন বেগ নিরক্ষরেখায় কিন্তু সব থেকে বেশি থাকে, আর
মেরু অঞ্চলে সবচেয়ে কম। এবারে প্রশ্ন এটা হতে পারে যে মেরুবিন্দুতে পৃথিবীর আবর্তন বেগ 0 এবং নিরক্ষরেখায় সবচেয়ে বেশি কেন? তখন আমরা উত্তরে এটা বলতে পারি যে পৃথিবী নিজ অক্ষের চারিদিকে লাট্টুর মতো পাক খাচ্ছে। এতে তার সময় লাগে 24 ঘন্টা, যেটা আমরা পড়লাম। তো পৃথিবীর সাথে নিরক্ষরেখা অঞ্চল এবং মেরুবিন্দুও পাক খাচ্ছে, কিন্তু মেরুবিন্দু একটি বিন্দু এবং এর পরিধি 0, তাই এখানে পৃথিবীর আবর্তন বেগও 0 হয়। কিন্তু নিরক্ষরেখায় পৃথিবীর পরিধি প্রায়, দেখো এখানে লেখা আছে 40,000 কিলোমিটার, তাই এই অঞ্চলে পৃথিবীর আবর্তন বেগও সবচেয়ে বেশি হয়। ঠিক আছে, এবার এখানে দেখো সূর্য বা অন্য তারা কেন পূর্ব আকাশে আগে দেখা যায়? পূব মানে হচ্ছে পূর্ব। মনে করো তুমি নাগরদোলায় চড়েছো, কোনো বন্ধু নিচে দাঁড়িয়ে তোমাকে হাত নাড়ছে, নাগরদোলা ঘুরছে, তুমি প্রথমে বাড়ি, তারপর গাছ, তারপর আকাশ দেখতে পেলে, তারপর ঘুরে এসে আকাশ থেকে গাছ, গাছ থেকে বাড়ি, আবার বন্ধুকে দেখতে পেলে। এভাবে যতবারই নাগরদোলা ঘুরে আসছে তুমি পরপর জিনিসগুলো দেখতে পাচ্ছ। কেন? নাগরদোলাটা ঘুরছে বলেই তো। পৃথিবীও যেহেতু পশ্চিম থেকে পূর্বে পাক খাচ্ছে, তাই সূর্য তারা পূর্ব আকাশে আগে দেখা যায়। এবারে আমরা পড়ব স্টুডেন্টস দিন ও রাত। আশা করি তোমাদের এতটা ক্লিয়ার হয়েছে। একটা অন্ধকার ঘরে গ্লোবের ওপর টর্চের আলো ফেলে দেখো গ্লোবের অর্ধেক অংশ আলোয় আর বাকি অর্ধেক অন্ধকারে আছে। গ্লোবটা পশ্চিম থেকে পূর্বে অর্থাৎ বাম দিক থেকে ডান দিকে ঘোরালে দেখবে অন্ধকারে থাকা জায়গাগুলো আলোয় আসছে, আবার আলোকিত অংশ অন্ধকারে চলে যাচ্ছে। গোলাকার পৃথিবীর যে দিকটা সূর্যের দিকে মুখ করে থাকে সেদিকে হয় দিন, আর উল্টো দিকে হচ্ছে কি রাত। তাহলে সূর্যের যখন চারিপাশে পৃথিবী পরিক্রম করে, তো যে দিকটা সূর্যের দিকে থাকে সেদিকটা হচ্ছে দিন, আর যে দিকটা সূর্যের দিকে থাকে না তার উল্টো দিকটা হচ্ছে রাত। ঠিক আছে, এভাবেই আমরা দিন আর রাতটা বুঝবো। পৃথিবীও পশ্চিম থেকে পূর্ব দিকে পাক খাচ্ছে। আবর্তন গতির জন্য পৃথিবীর প্রতিটি জায়গা 24 ঘন্টায় একবার করে সূর্যের আলোয় আসে, আবার রাতের অন্ধকারে ডুবে যায়। অন্ধকার ঘরে টর্চের আলোয় গ্লোবকে ধীরে ধীরে ঘুরিয়ে দেখো। আলো আর অন্ধকারের মাঝে একটা স্পষ্ট সীমারেখা দেখতে পাবে। ওই সীমানা বরাবর যে বৃত্তরেখা তৈরি হয় তা হলো ছায়াবৃত্ত। ছায়াবৃত্তর ইংলিশ নামটা কি? লাইন অফ ইলুমিনেশন। তাহলে ছায়াবৃত্ত কাকে বলে? না, পৃথিবীর আলোকিত অর্ধাংশ এবং অন্ধকার অর্ধাংশের মাঝের সীমারেখাকে ছায়াবৃত্ত বলে। প্রশ্ন যদি আসে যে ছায়াবৃত্ত কাকে বলে, তাহলে আমি কিন্তু যেটা বললাম সেটা লিখবে। এই বইয়ের লাইনগুলো লিখলে কিন্তু একটু নাম্বার পাবে না। এবার দেখো ভোরবেলা ঘুম ভাঙলে দেখবে সূর্যোদয়ের আগে আকাশে হালকা আলোর আভা দেখা যায়। বিকেলে দেখবে সূর্য ডোবার পরও কিছুক্ষণ দিনের আলো থাকে। আলো থেকে অন্ধকার বা অন্ধকার থেকে আলোয় আসতে কিছু সময় লাগে। ছায়াবৃত্ত পৃথিবী পৃষ্ঠের যে জায়গার ওপর দিয়ে যখন যায় তখন সেখানকার আকাশে সূর্যকে দেখা যায় না, কিন্তু সূর্যের আভা দেখা যায়। সূর্যোদয়ের আগের সময় হলো উষা, আর সূর্যাস্তের পর সন্ধ্যের আগের সময় হলো গোধূলি। তাহলে উষা কি? সূর্য ওঠার ঠিক আগে বিচ্ছুরিত আলোক রশ্মির প্রভাবে পূর্ব আকাশে যে ম্লান আলো দেখা যায় তাকে উষা বলে। ম্লান মানে হচ্ছে আবছা। আর গোধূলিটা কি? সূর্য অস্ত যাওয়ার ঠিক পরে বিচ্ছুরিত আলোক রশ্মির প্রভাবে পশ্চিম আকাশে যে ম্লান আলো দেখা যায় তাকে গোধূলি বলে। এবারে দেখো পৃথিবীর আবর্তন থেমে গেলে কি হবে? পৃথিবীর অর্ধেক অংশে শুধুই দিন আর অর্ধেক অংশে হবে শুধুই রাত। পৃথিবী হয়ে উঠবে বসবাসের অযোগ্য। তাহলে দেখো গোধূলির স্থায়িত্ব কিন্তু নিরক্ষরেখার সবচেয়ে কম আর মেরু অঞ্চলের সবচেয়ে বেশি। পৃথিবী মহাশূন্যে আবর্তন করছে, কিন্তু আমরা ছিটকে বেরিয়ে যাচ্ছি না কেন? এর জন্য দায়ী পৃথিবীর অভিকর্ষ। পৃথিবী সব কিছুকেই নিজের কেন্দ্রের দিকে টেনে ধরে রেখেছে। এই অভিকর্ষ টানের কথা প্রথম বলেন বিজ্ঞানী আইজ্যাক নিউটন। তাহলে প্রথম কে অভিকর্ষ টানের কথা বলেছেন? বিজ্ঞানী আইজ্যাক নিউটন। তাহলে পৃথিবীর আবর্তনের ফলে আমরা পৃথিবী থেকে ছিটকে যাই না কেন? তাহলে ভূপৃষ্ঠে অবস্থিত সমস্ত বস্তুকে পৃথিবী অভিকর্ষ বলের প্রভাবে নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করছে, ফলে সকল বস্তু পৃথিবী পৃষ্ঠে আটকে থেকে পৃথিবীর আবর্তনের সঙ্গে একই গতিতে পাক খাচ্ছে। তাই দুরন্ত গতিতে আবর্তিত হলেও আমরা পৃথিবী পৃষ্ঠ থেকে ছিটকে বেরিয়ে যাই না। ঠিক আছে, তাহলে এই যে প্রথম কোয়েশ্চেনটা আছে সেটা কিন্তু এটা অ্যান্সার হবে।
তাহলে পৃথিবীর সময় চলে সূর্যের দৈনিক আপাত গতির সঙ্গে তাল রেখে। পৃথিবী নিজের অক্ষের চারিদিকে এক পাক শেষ করে প্রায় 24 ঘন্টায়। 1 ঘন্টা সময়কে সমান 60 ভাগে ভাগ করলে পাওয়া যায় 1 মিনিট, আবার 1 মিনিট সময়কে সমান 60 ভাগে ভাগ করলে পাওয়া যায় 1 সেকেন্ড। এটা আমরা স্টুডেন্টস জানি। তাহলে অনেক সময় কোশ্চেন এটাও আসে যে পৃথিবীর আবর্তন গতি আমরা কেন বুঝতে পারি না। তখন উত্তর আমরা এটাও লিখতে পারি, পৃথিবীর আবর্তন গতির সঙ্গে তাল মিলিয়ে আমাদের চারপাশের বায়ুমণ্ডল, ভূপৃষ্ঠের ওপর অবস্থিত সকল বস্তু, এমনকি আমরা নিজেরাও সমান গতিতে ঘুরছি। এছাড়া পৃথিবীর বিশাল আয়তনের তুলনায় আমরা অতি ক্ষুদ্র, তাই আমরা পৃথিবীর আবর্তন অনুভব করতে পারি না। ঠিক আছে, এবারে দেখো স্টুডেন্টস, এখানে কয়েকটা কোশ্চেন আছে, সেগুলো তোমরা নিজেরা পড়ে নেবে একটুখানি। এবারে আমরা এটা পড়বো, অবাক কাণ্ড। ফার্দিনান্দ ম্যাগেলান ও তার সঙ্গীরা 1519 সালে পৃথিবী প্রদক্ষিণের অভিযান শুরু করেন। অভিযান চলাকালীন 1521 সালে ম্যাগেলান মারা যান। 1522 সালে তার সঙ্গীরা দেশে ফিরে লক্ষ্য করলেন তাদের হিসাবের সঙ্গে দেশের ক্যালেন্ডার মিলছে না। অর্থাৎ তাদের হিসেবে সেদিন যদি সোমবার হয়, দেশে তখন মঙ্গলবার চলছে। হিসেবে কোনো ভুল হয়নি, তাহলে পুরো একটা দিন কোথায় গেল? পৃথিবী পশ্চিম থেকে পূর্বে 24 ঘন্টায় একবার পাক খাচ্ছে, তাই সূর্য পূর্ব দিকে উদিত হয়। পৃথিবীর পূর্ব দিকের জায়গায় সময় এগিয়ে থাকে, যত পশ্চিমে যাওয়া যায় সময় পিছিয়ে যায়। 31 ডিসেম্বর সন্ধে নাগাদ টিভিতে দেখবে অস্ট্রেলিয়ার মানুষ রাত 12টা বেজে যাওয়া 1 জানুয়ারির নববর্ষ উপভোগ করছে, কারণ অস্ট্রেলিয়া অনেক পূর্বের দেশ। আবার আমেরিকা যুক্তরাষ্ট্রে তখন 31 ডিসেম্বর কোথাও সকালবেলা। কিন্তু পৃথিবী ঘোরার সাথে সাথে তুমি যদি জাহাজে বা প্লেনে করে একই দিকে বা উল্টো দিকে যেতে থাকো, তাহলে কি হবে? পূর্ব দিক থেকে পশ্চিম দিকে যেতে থাকলে সময় ক্রমশ পিছিয়ে যাবে, অর্থাৎ একই দিনের আগের সময় পৌঁছে যাবে। আর পশ্চিম থেকে পূর্ব দিকে যেতে থাকলে সময় এগিয়ে যাবে। এইসব সমস্যা সমাধানের জন্য মূলমধ্যরেখার ঠিক বিপরীত দিকে 180 ডিগ্রির দ্রাঘিমা রেখা অনুসরণ করে প্রশান্ত মহাসাগরের ওপর দিয়ে আন্তর্জাতিক তারিখ রেখা ঠিক করা হয়েছে। কিন্তু এই তারিখ রেখাকে কোথাও কোথাও বাঁকিয়ে দেওয়া হয়েছে, কারণ 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে অনুসরণ করে আন্তর্জাতিক তারিখ রেখা কল্পনা করা হলে স্থলভাগের মানুষদের মধ্যে দিন ও তারিখ নিয়ে খুব অসুবিধার সৃষ্টি হতো। এই অসুবিধা দূর করার জন্য আন্তর্জাতিক তারিখ রেখাকে স্থলভাগ এড়িয়ে জলভাগের ওপর দিয়ে কল্পনা করা হয়েছে। এখান থেকেই শুরু হয় নতুন তারিখ। 24 ঘন্টা পরে সেই তারিখ ঘুরে এসে আবার এখানে এসেই শেষ হয়। জাহাজ বা প্লেনে করে এই রেখা পেরিয়ে পশ্চিম গোলার্ধে গেলে একদিন কমিয়ে নিতে হয়, আবার পূর্ব গোলার্ধে গেলে একদিন বাড়িয়ে নিতে হয়। এক্ষেত্রে কিন্তু সময়ের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ তোমার ঘড়িতে যদি তখন বিকেল 4টে বাজে, তাহলে তারিখ রেখা পার হওয়ার ঠিক পর বিকেল 4টেই থাকবে, শুধু পাল্টে যাবে তারিখটা। তাহলে এখান থেকে কোশ্চেন কি আসতে পারে? আন্তর্জাতিক তারিখ রেখা কাকে বলে, আর এর মান কত? তাহলে মূল মধ্যরেখার বিপরীত দিকে অবস্থিত 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে অনুসরণ করে যে রেখা কল্পনা করা হয়েছে তাকে আন্তর্জাতিক তারিখ রেখা বলে, আর এর মান কত? 180 ডিগ্রি। ঠিক আছে, আরেকটা কোশ্চেন হতে পারে যে কোন দ্রাঘিমাকে অনুসরণ করে কোন মহাসাগরের ওপর দিয়ে আন্তর্জাতিক তারিখ রেখা কল্পনা করা হয়েছে। তো উত্তরটা আমরা এটা লিখবো যে প্রশান্ত মহাসাগরের ওপর বেরিং প্রণালী দিয়ে 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে অনুসরণ করে। আর আরেকটাও কোশ্চেন হতে পারে আন্তর্জাতিক তারিখ রেখার কোন দিকে গেলে সময় একদিন এগোয় এবং কোন দিকে গেলে সময় একদিন পিছোয়। তাহলে উত্তরটা হবে পশ্চিম গোলার্ধে গেলে সময় একদিন কমে এবং পূর্ব গোলার্ধে গেলে সময় একদিন বাড়ে। তাছাড়া প্রশাসনিক কাজ চালাতেও অসুবিধা হবে, তাই এই রেখাটিকে সামান্য বাঁকিয়ে জলভাগের উপর দিয়ে অথবা মহাদেশের সীমারেখার উপর দিয়ে কল্পনা করা হয়েছে। ঠিক আছে, এই প্রশ্নটা এলে আমরা এই উত্তরটা লিখব। তাহলে পূর্ব থেকে পশ্চিম দিকে গেলে সময়ের কি পরিবর্তন হয় না, সময় পিছিয়ে যায়। তাহলে দেখো স্টুডেন্টস, প্রশান্ত মহাসাগরের ওপর দিয়ে 180 ডিগ্রি দ্রাঘিমাকে অনুসরণ করে আন্তর্জাতিক তারিখ রেখা কল্পনা করা হলেও কোথাও কোথাও এই রেখাকে বাঁকিয়ে দেওয়া হয়েছে কেন, এই কোশ্চেনটাও কিন্তু অনেক সময় আসে। তো উত্তরটা এটা লিখবো, আন্তর্জাতিক তারিখ রেখা সুমেরু বিন্দু থেকে কুমেরু বিন্দু পর্যন্ত বিস্তৃত 180 ডিগ্রি দ্রাঘিমা। এই রেখাটি প্রশান্ত মহাসাগরের ওপর দিয়ে বিস্তৃত হলেও কিছু কিছু স্থানে এটি কিছু দেশ, দ্বীপ
ও দ্বীপপুঞ্জের উপর দিয়ে চলে গেছে। কিন্তু আন্তর্জাতিক তারিখ রেখা অনুসারে পৃথিবীতে তারিখ ও বার ঠিক হয়, তাই একটি দেশ বা দ্বীপের উপর দিয়ে একে কল্পনা করা হলে সেই দেশ বা দ্বীপের অধিবাসীদের মধ্যে তারিখ ও বার নিয়ে মতভেদ দেখা দেবে। কোনো দ্রাঘিমা রেখার মাথার উপর যখন সূর্য আসে তখন ওই দ্রাঘিমা রেখায় অবস্থিত প্রত্যেকটি জায়গায় সময় হয় দুপুর 12টা। সেই কারণে দ্রাঘিমা রেখাকে মেরিডিয়ান বলে। মেরিডিয়ান একটি ল্যাটিন শব্দ যার অর্থ মিড ডে বা মধ্যাহ্ন। মধ্যাহ্ন বা দুপুর 12টা থেকে যে সময় গণনা করা হয় তা হলো কোনো স্থানের স্থানীয় সময়। দ্রাঘিমা বদলে গেলে স্থানীয় সময় বদলে যায়। একটা দেশ রেল চলাচল এবং অন্যান্য যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে একটাই সময় না থাকলে অসুবিধা হয়, তাই দেশের মাঝখানের কোনো দ্রাঘিমা রেখা স্থানীয় সময়কে সারা দেশের প্রমাণ সময় বলে ধরে নেওয়া হয়। তাহলে প্রমাণ সময়ের ইংলিশটা কি? স্ট্যান্ডার্ড টাইম। আর স্থানীয় সময়ের ইংলিশটা হচ্ছে লোকাল টাইম। ভারতের 82°30' পূর্ব দ্রাঘিমা স্থানীয় সময়ই ভারতের প্রমাণ সময়। তাহলে দেখো স্টুডেন্টস, এরকম যদি একটা সংখ্যার ওপর এরম দাগ থাকে তার মানে সেটা কিন্তু প্রোনাউন্সিয়েশনটা হবে মিনিট, সেটাকে আমরা বলবো মিনিট, ঠিক আছে? তাহলে স্থানীয় সময় কাকে বলে স্টুডেন্টস? আকাশে মধ্যাহ্ন সূর্যের সর্বোচ্চ অবস্থান অনুসারে কোনো স্থানের যে সময় নির্ধারণ করা হয় তাকে সেই স্থানে স্থানীয় সময় বলে। তাহলে প্রমাণ সময় কাকে বলে? যে না, কোনো দেশ বা অঞ্চলের অসংখ্য দ্রাঘিমার মধ্যে মধ্যবর্তী কোনো একটি দ্রাঘিমাকে প্রমাণ হিসেবে ধরে তার সময় অনুযায়ী সেই দেশ বা অঞ্চলের সময় নির্ধারণ করা হয়ে থাকে, একে প্রমাণ সময় বলে। এটা কোশ্চেন আছে স্টুডেন্টস যে কোন দ্রাঘিমার সময়কে ভারতের প্রমাণ সময় ধরা হয় বা ভারতের প্রমাণ সময় কত, তখন আমরা উত্তরটা কি লিখবো? যে না, 82°30' পূর্ব দ্রাঘিমার সময়, ঠিক আছে? আর 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যের সময়ের পার্থক্য কত? সেটা হচ্ছে 4 মিনিট। এবার দেখো, বেশিরভাগ রেল স্টেশন বা এয়ারপোর্টে 24 ঘন্টার ঘড়ি ব্যবহার করা হয়। তাতে রাত 3টে দেখানো হয় 3 আওয়ার্স, আর দুপুর 3টেকে দেখানো হয় 15 আওয়ার। দুপুর 12টাকে 12 আওয়ার্স ও রাত 12টাকে 0000 দেখানো হয়, ঠিক আছে? এটা আমরা ফোনের ঘড়িতেও কিন্তু দেখে থাকি স্টুডেন্টস। রাত 12টা থেকে দুপুর 12টার আগে পর্যন্ত সময়কে AM অ্যান্টি মেরিডিয়ান, আর দুপুর 12টা থেকে রাত 12টার আগে পর্যন্ত সময়কে PM পোস্ট মেরিডিয়ান হিসেবে ধরা হয়। সুতরাং 3 AM বললে রাত 3টে আর 3 PM বললে দুপুর 3টেকে বোঝায়। এবার দেখো, বলতে পারো স্টেশনের ঘড়িতে 20 আওয়ার্স মানে সাধারণ ঘড়িতে তখন কটা বাজে? তখন তাহলে বাজবে হচ্ছে 8টা। আর কোথায় এরকম ধরনের ঘড়ি দেখেছো? আর কোথায় আমরা দেখেছি? ফোনের মধ্যে দেখেছি। তাহলে স্টুডেন্টস, এখানেই আমাদের এই চ্যাপ্টারটা কমপ্লিট হচ্ছে। আশা করি তোমাদের পুরো ধারণা ক্লিয়ার হয়েছে। তাহলে তোমাদের টাস্ক এটা যে এখানে আমি তোমাদেরকে কয়েকটা কোশ্চেন নিজে থেকে তৈরি করে দিয়েছি এই চ্যাপ্টারের ভিতর থেকেই। আমি ভিডিওতে যা যা বলেছি এখানে সবই প্রশ্ন হিসেবে লেখা আছে, তো তোমরা যদি ভিডিওটা পুরো দেখে থাকো তাহলে উত্তরটা তোমরা খুব সহজেই পেরে যাবে। যদি উত্তরগুলো তোমরা পুরো ক্লিয়ারলি সবকটা প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে বুঝবে যে তোমাদের এই চ্যাপ্টারের বিষয়ে যে ধারণা আছে সেটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। প্রথম প্রশ্ন দেখো, সূর্যের আপাত গতি কাকে বলে? সেকেন্ড, পৃথিবীর আবর্তন গতি কাকে বলে? থার্ড, কোন বিজ্ঞানী প্রমাণ করেন পৃথিবী সূর্যের চারিদিকে পরিক্রম করছে? অথবা কোশ্চেন এটাও আসতে পারে যে বিজ্ঞানী নিকোলাস কোপারনিকাস কি প্রমাণ করেছে? কোশ্চেন নাম্বার 4, পৃথিবীর পরিধি কত? এই পরিমাণ পথ পৃথিবীর পাড়ি দিতে কত সময় লাগে? কোশ্চেন নাম্বার 5, সূর্য বা অন্য তারা কেন পূর্ব আকাশে আগে দেখা যায়? কোশ্চেন নাম্বার 6, ছায়াবৃত্ত কি? কোশ্চেন নাম্বার 7, সূর্যোদয়ের আগের সময় ও পরের সময়কে কি বলে? অথবা এটাও কোশ্চেন আসতে পারে যে উষা ও গোধূলি কি অথবা কাকে বলে? কোশ্চেন নাম্বার 8, অভিকর্ষ টানের কথা প্রথমে কে বলেন? অথবা আইজ্যাক নিউটন প্রথম কি বলেছেন? কোশ্চেন নাম্বার 9, মেরিডিয়ান শব্দের অর্থ কি? কোশ্চেন নাম্বার 10, স্থানীয় সময় কাকে বলে? কোশ্চেন নাম্বার 11, AM ও PM কাকে বলে ও এর পুরো নাম কি? পৃথিবীর আবর্তন গতির সময়কাল কত? আন্তর্জাতিক তারিখ রেখা কাকে বলে? নতুন তারিখ কিভাবে শুরু হয়? কোশ্চেন নাম্বার 15, প্রমাণ সময় কি? আবর্তন গতির আরেক নাম কি? এক সৌরদিন হয় কত সময়? পৃথিবীর আবর্তন বেগ কোথায় সবচেয়ে বেশি ও কোথায় সবচেয়ে কম? মেরুবিন্দুতে পৃথিবীর আবর্তন বেগ 0 এবং নিরক্ষরেখায় সবচেয়ে বেশি কেন? নিরক্ষরেখায় পৃথিবীর আবর্তন বেগ কত? কোশ্চেন নাম্বার 21, পৃথিবীর আবর্তন গতির ফলে কি হয়? এটা আমি কিন্তু তোমাদের ভিডিওতেই আলোচনা করে দিয়েছি। কোশ্চেন নাম্বার 22, কোন সময়ে কোন বস্তুর ছায়া সবচেয়ে কম?
কোশ্চেন নাম্বার 23, কোন দ্রাঘিমার সময়কে ভারতের প্রমাণ সময় ধরা হয় বা ভারতের প্রমাণ সময় কত? আর কোশ্চেন নাম্বার 24, 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য কত? এই 24টা কোয়েশ্চেনের অ্যান্সার স্টুডেন্টস তোমরা কিন্তু লেখার চেষ্টা করবে, তাহলেই বুঝবে যে তোমরা এই চ্যাপ্টারটা বুঝেছো। আশা করি এই ভিডিওটা বুঝতে কোনো অসুবিধা হয়নি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল নোটিফিকেশানটাকেও অলে প্রেস করে দেবে। আর যদি কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না স্টুডেন্টস। আর যতটা পারবে নিজের বন্ধুবান্ধবদের কিন্তু ভিডিওটা শেয়ার করতে ভুলো না। থ্যাংক ইউ চ্যানেলে ভিজিট করার জন্য।